রাত ঠিক 10টা বেজে গেছে। জেলের সব বন্দি নিজেদের সেলে ঘুমিয়ে পড়েছে। চারিদিকে অদ্ভুত এক নীরবতা ছেয়ে আছে। আকাশে লক্ষ লক্ষ তারা জ্বলছে, কিন্তু জেলের সেই মোটা দেওয়ালের পেছনে কোনো তারা দেখা যায় না। এখানে শুধু সময় দেখা যায়, ভারী আর যন্ত্রণায় ভরা সময়। হ্যালো, আমি লেডি ইন্সপেক্টর দীপা দাস। আমার বয়স 32 বছর। আমি গত 3 বছর ধরে স্টেট জেলের জেলার পদে কর্মরত আছি। মানুষ বলে আমি নাকি খুব কঠোর, কিন্তু সত্যি বলতে আমি আমার দায়িত্ব পুরো সততার সঙ্গে পালন করি। আমি সবসময় চেষ্টা করি যেন জেলের শৃঙ্খলা বজায় থাকে। কিন্তু সেই রাতে আমার কাছ থেকে এমন একটা ভুল হয়ে গিয়েছিল, যার খেসারত পুরো পুলিশ প্রশাসনকে দিতে হয়েছিল। সেদিন রাতে আমাকে জানানো হয় যে বন্দি নম্বর 950 ঈশান দত্ত, যার 48 ঘন্টা পরে ফাঁসি হওয়ার কথা, সে তার শেষ ইচ্ছা জানাতে চায়। ঈশান 21 বছরের এক যুবক। মুখে সরলতা, চোখে নিভে যাওয়া আগুন আর ঠোঁটে নীরব যন্ত্রণা। আমি যতবার তার সঙ্গে দেখা করেছি, মনে হয় যে সে যেন কিছু লুকিয়ে রাখছে, এমন কিছু যা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। ঈশান, বলো তোমার শেষ ইচ্ছা কি? জেলার ম্যাডাম, আমার শেষ ইচ্ছা হলো আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আমার শেষ রাত আপনার সঙ্গে কাটাতে চাই। ঈশান, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ জেলার ম্যাডাম, আমি পাগল হয়ে গেছি। কিন্তু আমি তোমাকে কেন বিয়ে করব? তোমার তো 2 দিন পরে ফাঁসি হয়ে যাবে। যদি আপনি আমাকে বিয়ে করতে না চান, তাহলে আমার জন্য একটা অবিবাহিত মেয়ে খুঁজে দিন, যে আমাকে বিয়ে করতে পারবে। আরে, কিন্তু এই অবস্থায় কোনো মেয়ে তোমাকে কেন বিয়ে করতে চাইবে? জেলার ম্যাডাম, আপনি মন্দিরে ঘোষণা করিয়ে দিন। না না না, কোনো মেয়ে ঠিকই পাওয়া যাবে। এমন এক বন্দি যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যখন তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হলো, তখন সে এমন এক দাবি করলো যে পুরো জেলে হইচই পড়ে গেল। সে বলল, আমার ইচ্ছা হলো আমি আমার জীবনের শেষ রাত একটা অবিবাহিতা মেয়ের সঙ্গে কাটাতে চাই, যে নিজের ইচ্ছায় আমার বউ হবে। কোনো মেয়ে কি এর জন্য রাজি হবে? সত্যি কি তার এই ইচ্ছা পূরণ হতে পারে? কিন্তু কোনো মেয়ে তাকে বিয়ে করতে কেন আসবে? আর যদি বিয়েও হয়, তাহলে সেই রাতে আসলে কি ঘটতে চলেছে? আমি দীপা দাস। আমার জীবনের বেশিরভাগ সময় কোর্ট, থানা আর জেলের দেওয়ালের মধ্যেই কেটেছে। আমি সব ধরনের মুখ দেখেছি। কিছু খুব কোমল, কিছু কঠোর, কিছু দেখতে নির্দোষ, আর কিছু একেবারে পাথরের মতো। কিন্তু বন্দি নম্বর 950 ঈশান দত্ত আমাকে অন্যরকম দ্বিধায় ফেলে দিয়েছিল। সে অন্য বন্দীদের মতো ছিল না। তার চোখে গভীর বিষাদ ছিল, আর মুখে এমন এক শান্তি যেন সব বুঝেও চুপচাপ ধৈর্য ধরে বসে আছে। তার বয়স মাত্র 21 বছর। এই ভেবেই মন খারাপ হয়ে যেত যে ছেলেটা এখনো পৃথিবীটাকে ঠিকঠাক চিনতেই তো পারেনি। তাকে এখনই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সে খুব কম কথা বলতো, যেন তার শব্দ আছে কিন্তু বলার মতো নয়। অথবা হয়তো সে কিছু বলার প্রয়োজনই মনে করতো না। অনেকবার আমার মনে হয়েছে তাকে জিজ্ঞাসা করি, ঈশান, তুমি কি এমন অপরাধ করেছিলে যাতে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? কিন্তু তার মুখে জমে থাকা বিষণ্ণতা আমার ঠোঁট থামিয়ে দিত। পুলিশের চাকরি আমাকে কঠোর করে তুলেছে ঠিকই, কিন্তু ঈশানের সামনে গেলে কেন যেন মনটা একটু নরম হয়ে যেত। আমি এটাও জানতাম যে বন্দীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়া নিষিদ্ধ। আইন এ বিষয়ে খুব কঠোর। তবুও ভিতরে কোথাও একটা প্রশ্ন বারবার উঠত, এই ছেলেটা কি সত্যিই অপরাধী, নাকি পরিস্থিতি তাকে এখানে এনে দাঁড় করিয়েছে? এইসব জটিল চিন্তার মাঝেই আমি সেদিন একটা বিশেষ আদেশ পেলাম। এমন এক আদেশ যা শুধু ঈশানের শেষ ইচ্ছাই নয়, আগামী দিনে পুরো জেলকেই কাঁপিয়ে দিতে চলেছিল। 2 দিন পরে বন্দি নম্বর 950কে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাকে তার মা বাবার সঙ্গে শেষবার দেখা করার অনুমতিও দেওয়া হয়েছিল। এই খবর শুনেই আমার মনে এক অস্থিরতা ছড়িয়ে পড়ল। জেলের পরিবেশ সবসময় কঠোর থাকে, কিন্তু আজ বাতাসে অদ্ভুত এক দুঃখ আর ভয় মিশেছিল। আমি জানতাম মৃত্যুদণ্ডপ্রাপ্য
প্রত্যেক বন্দির নিজের শেষ ইচ্ছা জানানোর অধিকার থাকে। সেটা বিশেষ কোনো খবর হোক, কারুর সঙ্গে দেখা করার ইচ্ছা হোক, বা অন্য কোনো সাধারণ চাওয়া। কিন্তু কেউ কোনোদিন এমন অদ্ভুত ইচ্ছা প্রকাশ করেনি, যেমনটা পরে ঈশান করেছিল। ঈশান যখন তার মায়ের সঙ্গে দেখা করলো, তখন সেই দৃশ্য হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। তার মা তাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন। তিনি বারবার বলছিলেন, তুই নির্দোষ বাবা, তুই নির্দোষ। তার সেই বিশ্বাস আমাকে ভেতর পর্যন্ত নাড়া দিয়েছিল। শাস্তি ঘোষণা হয়ে গিয়েছিল, তবু ঈশানের মায়ের মনে পুরো বিশ্বাস ছিল যে কোনো অলৌকিক ঘটনা ঘটবে, কোনো না কোনো পথ অবশ্যই বেরোবে। সেই দিনই আমাকে নির্দেশ দেওয়া হলো যেন আমি ঈশানের শেষ ইচ্ছাটা জিজ্ঞাসা করি। আমি ভেবেছিলাম হয়তো সে বাড়ির লোকেদের সঙ্গে কিছুটা সময় চাইবে, অথবা কোনো সাধারণ ইচ্ছা জানাবে। যখন আমি তার সামনে গেলাম, তখন তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সব আগে থেকেই ভেবে রেখেছে। আমি ধীর স্বরে জিজ্ঞাসা করলাম, ঈশান, তোমার শেষ কোনো ইচ্ছা আছে? যা বলবে পূরণ করার চেষ্টা করা হবে। সে এক মুহূর্ত চুপ করে রইল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমার একটা ইচ্ছা আছে, কিন্তু কথা দিন আপনি সেটা পূরণ করবেন। আমি বললাম, এটা প্রত্যেক বন্দির অধিকার, তোমার ইচ্ছা পূরণ করার পুরো চেষ্টা হবে। আমি ভেবেছিলাম হয়তো কারোর সঙ্গে দেখা করার ইচ্ছা হবে, কিন্তু যখন সে নিজের ইচ্ছার কথা বলল, আমি অবাক হয়ে গেলাম। তারপরে যখন আমি তাকে নিয়ে সুপারিনটেন্ডেন্ট বাবুর কাছে গেলাম, আর তিনি স্নেহ করে জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার শেষ ইচ্ছা কি? তখন ঈশানের মুখ থেকে বেরোনো কথাগুলো পুরো ঘরকে স্তব্ধ করে দিল। সে বলল, আমি প্রথম আর শেষবার বিয়ে করতে চাই এবং ফাঁসির আগে নিজের স্ত্রীর সঙ্গে একটা রাত কাটাতে চাই। এটা শুনেই ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আমি এসপি বাবু আর বাকি সব অফিসাররা বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। কেউ বিশ্বাসই করতে পারছিলাম না যে মৃত্যুদণ্ডপ্রাপ্য এক যুবকের শেষ ইচ্ছে বিয়ে হতে পারে। কয়েক মুহূর্ত নীরবতার পরে এসপি বাবু গম্ভীর গলায় বললেন, বাবা, তোমার বিয়ে আমরা তো করিয়ে দিতে পারি, কিন্তু ভাবো তো, কোনো মেয়ে তোমাকে কেন বিয়ে করবে? সবাই জানে দুদিন পরে তোমার ফাঁসি হবে। তুমি সাধারণ এক পরিবারের ছেলে, না আছে টাকা, না আছে পরিচয়। কোনো মেয়ে নিজের জীবন বাজি রেখে একদিনের বউ কেন হতে চাইবে? ঈশান চুপচাপ সব শুনছিল। তার মুখে না ছিল ভয়, না অস্থিরতা, শুধু এক অদ্ভুত আত্মবিশ্বাস। তারপর সে বলল, স্যার, আমি আমার কথায় অটল, আমার শেষ ইচ্ছে এটাই। এসপি বাবু একটু উঁচু গলায় বললেন, অন্য কিছু চাও? কোনো বিশেষ খাওয়ার, কারোর সঙ্গে দেখা? বিয়ে সম্ভব নয়। ঈশান খুব শান্ত গলায় উত্তর দিল, স্যার, আপনি চিন্তা করবেন না, আমার বিয়ে নিজে থেকেই হয়ে যাবে। শুধু একটা কাজ করে দিন, শান্তিনগর মন্দিরে ঘোষণা করিয়ে দিন যে বন্দি নম্বর 950 ঈশান দত্ত ফাঁসির আগে এক রাতের জন্য বিয়ে করতে চায়, এমন এক মেয়েকে যে নিজের ইচ্ছায় তার বউ হতে রাজি। তার কথা শুনে আমি চমকে গেলাম। ঘরে উপস্থিত সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। কোনো বন্দি আজ পর্যন্ত এমন ইচ্ছা প্রকাশ করেনি। ঈশান তাদের নীরবতা ভেঙে বলল, যদি কোনো মেয়ে রাজি হয়ে যায় তাহলে তাকে আটকাবেন না, নইলে আমি আর কোনো ইচ্ছা জানাবো না। চাইলে আমাকে এখনই ফাঁসি দিয়ে দিন। তার চোখে এমন এক আত্মবিশ্বাস ছিল যে কেউ তাকে সরাসরি না বলতে পারছিল না। এসপি বাবু বললেন, ঠিক আছে, ঘোষণা করিয়ে দেওয়া হবে, কিন্তু আমাদের পুরো বিশ্বাস কোনো মেয়ে আসবে না। এমন কথায় কে রাজি হবে বলো তো? সেই সন্ধ্যায় মন্দির থেকে ঘোষণা করিয়ে দেওয়া হলো বন্দি নাম্বার 950 ঈশান দত্ত তার শেষ ইচ্ছা হিসাবে এক রাতের জন্য বিয়ে করতে চায়। যদি কোনো মেয়ে নিজের ইচ্ছায় ওই বন্দিকে বিয়ে করতে রাজি থাকে, তাহলে তিনি যেন দ্রুত জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এই খবর পুরো শান্তিনগরে আগুনের মতো ছড়িয়ে পড়ল। কিন্তু আমাদের সবারই বিশ্বাস ছিল এমন শর্তে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হবে না। ঈশান খুব সাধারণ পরিবারের ছেলে ছিল। আমরা সবাই ভেবেছিলাম ওর এই ইচ্ছা নিছক একটা মজা ছাড়া আর কিছুই নয়। কোনো মেয়ে ওকে নিজের বর হিসেবে মেনে নেবে কেন? কিন্তু এই ঘোষণা হওয়ার মাত্র 1 ঘন্টা পরই এক সিপাহী হাঁপাতে হাঁপাতে আমাদের অফিসে এসে পৌঁছালো। সে ঘাবড়ানো গলায় বলল, ম্যাডাম,
জেলের গেটের সামনে এক মেয়ে কনের সাজে দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গে এক পুরোহিত মশাই রয়েছেন। এটা শুনে আমি আর এসপি বাবু দুজনই অবাক হয়ে গেলাম। আমরা তাড়াতাড়ি বাইরে ছুটে গেলাম। গেটের কাছে পৌঁছে দেখি সামনে 18-19 বছরের এক নরম স্বভাবের মেয়ে দাঁড়িয়ে আছে। সে লাল কনের পোশাকে দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখে কোনো ভয় বা অস্থিরতা ছিল না, বরং এক অদ্ভুত শান্তি আর দৃঢ়তা ফুটে উঠেছিল। তার পাশে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ পুরোহিত মশাই, হাতে বিয়ের জিনিসপত্র। এসপি বাবু কঠোর গলায় জিজ্ঞাসা করলেন, পুরোহিত মশাই, ব্যাপারটা কি? এই মেয়েটিকে? পুরোহিত মশাই ভদ্রভাবে উত্তর দিলেন, স্যার, এই মেয়েটি নিজেই আমার কাছে এসেছে। সে বলেছে সে ঈশানকে নাকি বিয়ে করতে চায়। আমি অনেক বুঝিয়েছি যে ছেলেটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী, তুমি কেন নিজের জীবন নষ্ট করতে চাইছো? কিন্তু সে কিছুতেই কিছু শুনল না। সে বলল এটা তার নিজের সিদ্ধান্ত, সে সত্যি ঈশানকে ভালোবাসে। তার কথা শুনে আমার শরীরের ভিতরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমাদের বিশ্বাসই হচ্ছিল না যে কোনো মেয়ে ঈশানকে এতটা ভালোবাসতে পারে। আইন বলছে বন্দির শেষ ইচ্ছা পূরণ করতেই হবে, তাই আমরা অনুমতি দিয়ে দিলাম। পুরোহিত মশাইকে ভেতরে ডাকা হলো। ঈশানকে তার সেল থেকে বের করে আনা হলো। জেলের অফিস ঘরেই খুব সাধারণ আর তাড়াহুড়োর মধ্যে বিয়ের সমস্ত নিয়ম সম্পন্ন করা হলো। বিয়ে শেষ হওয়ার পর ঈশান হালকা হেসে বলল, এখন কথা মতো আমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিন, ওর সঙ্গে কিছু কথা বলতে চাই, শুধু এক রাতের ব্যাপার। ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু এসপি বাবু তাকে অনুমতি দিয়ে দিলেন। আমি কনেকে ঈশানের সেল পর্যন্ত পৌঁছে দিলাম, দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে এলাম। ভেবেছিলাম কিছুক্ষণ পর সে নিজেই বেরিয়ে আসবে, কিন্তু সময় কেটে যেতে লাগলো, আর ভেতর থেকে আস্তে আস্তে কিছু শব্দ ভেসে আসতে লাগলো, যেন কেউ কিছু খোলার চেষ্টা করছে। আমি মন দিয়ে শোনার চেষ্টা করলাম, কিন্তু শব্দগুলো খুবই ক্ষীণ ছিল। রাত আরো গভীর হতে লাগলো। হঠাৎ জেলের নিস্তব্ধতা এক তীব্র চিৎকারে কেঁপে উঠল। আমি দ্রুত ঈশানের সেলের দিকে দৌড়ালাম। দরজা খুলতেই দেখি সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, তার ঘোমটা নিচে নামানো, শ্বাস দ্রুত চলছে। আমার পুরো শরীর ভয়ে কাঁপছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তুমি তো নিজের ইচ্ছাতে ঈশানকে বিয়ে করেছিলে, এখন হঠাৎ কি হলো? সে কাঁপা গলায় উত্তর দিল, আমাকে এখনই এখান থেকে বের করে নিয়ে চলুন, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। আমি হালকা ব্যঙ্গের সুরে বললাম, কেন? ভালোবাসার নেশা কেটে গেল, নাকি সত্যিটা দেখে ভয় পেয়ে গেছো? কিন্তু সে কিছুই বলল না। তার মুখে এমন এক আতঙ্ক ছিল, যেন কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছে। আমি দরজা খুলে দিতেই মেয়েটি বিদ্যুতের গতিতে বাইরে বেরিয়ে গেল। কিছু না বলেই দ্রুত জেল ছেড়ে চলে গেল। আমি আবার সেলের দরজা বন্ধ করে নিজের অফিসে ফিরে এলাম। সারা রাত আমি সেই ঘটনাগুলো নিয়েই ভাবতে থাকলাম। শেষ পর্যন্ত ক্লান্তিতে যখন চোখ লেগে গিয়েছিল, বুঝতেই পারিনি। আমি জানতাম না পরের সকালে এক বিশাল ঝড় আসতে চলেছে। সকালের আলো ঠিকমতো ফুটতেই এসপি বাবু রাগে ফুঁসতে ফুঁসতে আমার অফিসে ঢুকে পড়লেন। তিনি চিৎকার করে বললেন, ইন্সপেক্টর দাস, এখনই গিয়ে দেখো ঈশান কোথায় আছে। আমি অবাক হয়ে বললাম, স্যার, সে তো নিজের সেলেই থাকবে। তিনি আরো জোরে এগিয়ে বললেন, গিয়ে চেক করো। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। আমি দৌড়ে ঈশানের সেলের দিকে গেলাম। দরজার কাছে পৌঁছে যা দেখলাম, তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ওটা ঈশান ছিল না, ওই মেয়েটিই ছিল যে গতকাল কনের সাজে এসেছিল। এখন সে ঈশানের পোশাকে পরে অজ্ঞান অবস্থায় আছে। আমার হাত কাঁপতে লাগলো। ঠিক তখনই এসপি বাবুও সেখানে পৌঁছে গেলেন। দৃশ্যটা দেখে তিনি চিৎকার করে উঠলেন, এ কি হচ্ছে? ঈশান কোথায়? আমি কিছুই বলতে পারছিলাম না, যেন আমার জিভ অবশ হয়ে গিয়েছিল। তিনি আরো রেগে গিয়ে বললেন, তোমার অবহেলার জন্য পুরো জেল বিপদে পড়ে গেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বন্দী পালিয়ে গেছে। আমি ভীষণ ধাক্কা খেয়েছিলাম, মাথা কাজ করছিল না। আমরা সবাই বুঝে গিয়েছিলাম ঈশান এমন এক চাল চেলেছে যা কেউ কল্পনাও করতে পারেনি। সে কনের পোশাক পরে পালিয়ে গেছে, আর এই মেয়েটি তাকে বাঁচানোর জন্য সবকিছু করেছে। কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরল। সে একদম শান্ত আর আত্মবিশ্বাসী গলায় বলল, আপনারা ঈশানের সঙ্গে অন্যায় করছেন। সে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য নয়।
আমি রাগে বললাম, এই সিদ্ধান্ত আদালত নিয়ে ফেলেছে। মেয়েটি শান্ত গলায় বলল, সময় সব প্রমাণ করে দেবে, সে নির্দোষ। এসপি বাবু কঠোর স্বরে আদেশ দিলেন, ঈশানকে অবিলম্বে খুঁজে বের করো, যদি সে না মেলে তাহলে ফল খুব ভয়ঙ্কর হবে। পুরো জেলে হুলুস্থুল পড়ে গিয়েছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বন্দী সবাইকে ধোঁকা দিয়ে উধাও হয়ে গেছে। এসপি বাবু রাগে জ্বলছিলেন, আর আমার বুক দ্রুত কাঁপছিল। আমি ভাবতেই পারছিলাম না এত বড় ভুল আমার কাছ থেকে কিভাবে হয়ে গেল। আমি সেই ছেলেটার উপর বিশ্বাস করেছিলাম যে আমাকে চোখের সামনেই বুদ্ধি করে পালিয়ে গেল। এখন এই মেয়ের কাছ থেকে সত্যিটা বের করা আর ঈশানকে খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। সে কয়েক ঘন্টা আগেই পালিয়ে গেছে। আমি কঠোর গলায় মেয়েটিকে বললাম, শোনো, এবার তোমাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে। যদি সব সত্যি কথা না বলো তাহলে ফল ভালো হবে না। কিন্তু সে একদম শান্ত ছিল, যেন সব আগে থেকেই জানতো। সে বলল, আমি ঈশানের ব্যাপারে সব সত্যি কথা বলবো। আমি তার মুখের দিকে ভালো করে তাকালাম। না কোনো ভয়, না কোনো অনুশোচনা, যেন নিজের প্রতিটা সিদ্ধান্তের উপর তার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কি আগে থেকেই একে অপরকে চিনতে? তোমরা কি মিলে এই পুরো নাটকটা সাজিয়েছিলে? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমরা আগে থেকেই একে অপরকে চিনতাম। তাহলে এসব করলে কেন? তুমি ওকে বিয়ে করলে কেন? তোমরা সবাইকে বোকা বানিয়েছো। ঈশান পালিয়ে গেছে, কিন্তু মনে রেখো, আমরা ওকে খুঁজে বের করবই। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আপনি ভুল ভাবছেন, সে পালায়নি, সে আবার ফিরে আসবে। আমি অবাক হয়ে গেলাম, তোমার এত বিশ্বাস কিভাবে? সে বলল, কারণ সে জানে তাকে কোথায় যেতে হবে আর কখন ফিরতে হবে। এখন সে আমার স্বামী, সে আমাকে ছেড়ে কোথাও যাবে না। তার গলায় এমন এক বিশ্বাস ছিল যে মুহূর্তের জন্য আমার মনও কেঁপে উঠেছিল। আমি কঠোর গলায় জিজ্ঞাসা করলাম, তোমার এত ভরসা কেন? সে বলল, আপনি যদি আমার পুরো গল্পটা শোনেন তাহলে হয়তো আপনিও সিদ্ধান্ত বদলে দেবেন। তখন বুঝতে পারবেন আসল অপরাধীকে, আর ঈশান কেন এটা করতে বাধ্য হয়েছে। আমি চুপ করে গেলাম। মেয়েটি এখনো দৃঢ়তায় দাঁড়িয়েছিল, যেন কোনো বড় সত্যি লুকিয়ে রেখেছে। তারপরে সে নিজের গল্প বলা শুরু করলো। আমার নাম রিমা। আমার বড় দিদির সঙ্গে ঈশানের বাগদান হয়েছিল। ঈশান ছোটবেলা থেকেই সাহসী আর নির্ভীক ছিল, কোনো বিষয়ে সে পিছিয়ে যেত না। আমার বাবা তাকে খুব পছন্দ করতেন। যখন দিদির সঙ্গে ঈশানের বাগদান হলো তখন থেকেই সে আমার পরিবারের একজন হয়ে উঠেছিল। আমি চুপচাপ তার কথা শুনছিলাম। রিমার গলায় দুঃখও ছিল, আবার গর্বও ছিল। আমাদের গ্রামটা খুব ছোট, সর্দারপুর, কিন্তু ওখানকার পরিবেশ অদ্ভুত ছিল। এক রাতে ঈশান আমার দিদির সঙ্গে দেখা করতে এসেছিল। সেদিন বাবা বাড়িতে ছিলেন না, আমরা দুই বোন একাই ছিলাম। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম আর ঈশান আর দিদি পাশের ঘরে কথা বলছিল। সবকিছু একদম স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ দরজায় খুব জোরে ধাক্কার শব্দ হতে লাগলো। সেই শব্দ শুনে আমার গলা কেঁপে উঠল। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি দরজার সামনে 4 জন ছেলে দাঁড়িয়ে আছে। তাদের মুখে স্পষ্ট রাগ আর বদমাইশির ছাপ। তাদের মধ্যে একজন ছেলের চিৎকার করে বলল, আমরা জানি তোমাদের বাড়িতে একটা ছেলে এসেছে, তাকে বাইরে পাঠাও। আমি ভয় পেয়ে গেলাম। মনে হচ্ছিল যদি বাবা এসে পড়েন বা বড় কোনো ঝামেলা বেঁধে যায়। চিৎকার শুনে ঈশান সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলো। সে আমাকে ইশারা করলো যেন আমি ভিতরে চলে যাই। আমি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কান পেতে শুনতে লাগলাম। বাইরে ঈশান একাই ওই ছেলেগুলোর সামনে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন ঈশানকে নিয়ে বাজে কথা বলতে শুরু করলো, কিন্তু ঈশান রাগ করল না। সে জানতো সে একা বাড়ির ভিতরে 2টো মেয়ে রয়েছে। সামান্য একটা ভুল পদক্ষেপই বড় বিপদ হয়ে যেতে পারত। তাই ঈশান শান্ত থেকে বুদ্ধি করে সেই ছেলেগুলোকে ফিরে যেতে বাধ্য করেছিল। সেদিন রাতে ঈশান অনেকক্ষণ বাড়ির দরজার সামনে বসেছিল, যেন পুরো বাড়িটাই পাহারা দিচ্ছে। আমার চোখ ভিজে উঠছিল। তখনই প্রথমবার আমার মনে হয়েছিল ঈশান শুধু সাহসী নয়, সে এমন একজন মানুষ যে অন্যের সামনে নিজের নিরাপত্তার জন্য দাঁড়াতে জানে। রিমা আবার গভীর নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু এটা তো শুধু শুরু ছিল। এরপর যেন আমাদের জীবনে একের পর এক বিপদ নেমে এলো। বাবা কাজে বেরিয়ে গেলেই প্রতিদিন সেই ছেলেগুলো বাড়ির সামনে এসে দাঁড়াতো। তারা আমাদের বিরক্ত করত,
আমরা দরজা বন্ধ করে বসে থাকতাম, কিন্তু মনের ভয় কিছুতেই কাটতো না। তারপর এক রাতে এমন এক ঘটনা ঘটল যা সব কিছু বদলে দিল। গভীর রাতে হঠাৎ জানলার কাঁচ ভাঙার শব্দ হলো। কেউ জোর করে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ঠিক সেই সময় ঈশানও বাড়িতে পৌঁছে গিয়েছিল। সে নিজের চোখে দেখল এক যুবক জানলা ভাঙছে। এবার সে আর চুপ থাকতে পারল না। সে বাইরে বেরিয়ে ওই ছেলেগুলোর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ল। ভীষণ মারামারি শুরু হয়ে গেল। চিৎকারে পুরো পাড়া কেঁপে উঠছিল। আমার বড় দিদি তাদের থামানোর জন্য মাঝখানে চলে এসেছিল, আর সেই ধস্তাধস্তিতের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। ঈশানের হাতেও এক ছেলের মৃত্যু হয়েছিল, কিন্তু সেটা ইচ্ছে করে নয়। সে নিজের আর আমাদের পরিবারের সম্মান রক্ষা করার জন্য লড়াই করছিল। রিমা চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আসল দোষ ছিল ওই গুন্ডাগুলোর, কিন্তু শাস্তি পেল ঈশান। রিমা চোখে জল মুছে বলল, যদি আমরা ধনী হতাম তাহলে আমাদের কথা শোনার মতো কেউ থাকতো, তাহলে হয়তো এসব কিছুই হতো না। ম্যাডাম, এই পৃথিবীতে দুর্বল মানুষ খুব সহজে ন্যায় বিচার পায় না। ঈশান কোনো নির্দোষ মানুষকে খুন করেনি, সে শুধু আমাদের সম্মান রক্ষা করছিল। তারপর রিমা আস্তে করে বলল, এসবই ছিল ঈশানের মায়ের পরিকল্পনা। তিনি বলেছিলেন, আমি আমার নির্দোষ ছেলেকে ফাঁসিতে ঝুলতে দেব না। তিনি আমার কাছে সাহায্য চেয়েছিলেন, আর আমি নিজেও এই পরিকল্পনার জন্য প্রস্তুত ছিলাম, যাতে ঈশান বাঁচতে পারে। সে আরও বলতে লাগলো, ঈশানের মা তাকে দিল্লির এক বড় উকিলবাবুর কাছে পাঠিয়েছিলেন। সেই উকিলবাবু আদালতে গিয়ে ঈশানের মামলাটা আবার খুলে দেওয়ার আবেদন করেন। আদালত মামলাটি পুনরায় শুরু করার অনুমতি দেয়। নতুন তদন্তকারী দল গঠন করা হয়। তারা পুরো ঘটনাটার আবার তদন্ত করে। প্রমাণ, সাক্ষী, বয়ান সবকিছু নতুন করে খতিয়ে দেখা হয়। আর তখনই সত্যিটা সামনে আসে। তদন্তে প্রমাণ হয় ঈশান নির্দোষ। আসল অপরাধী ছিল সেই ছেলেগুলো যারা অনেক দিন ধরেই বিরক্ত করছিল। শেষ পর্যন্ত তাদেরই শাস্তি হয়। আদালত বলছিল ঈশান কোনো অপরাধ করেনি, সে শুধু মেয়েদের সম্মান রক্ষা করছিল। তাই তো আর মৃত্যুদণ্ড বাতিল হয়ে যায়, তাকে মুক্তি দেওয়া হয়। বন্ধুরা, এই গল্পটি শুধু বিনোদন ও সচেতনতার জন্য উদ্দেশ্য তৈরি করা হয়েছে। এখানে দেখানো সমস্ত চরিত্র, স্থান, ঘটনা ও সংলাপ সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। অনুগ্রহ করে এটিকে শুধুমাত্র একটি গল্প হিসেবেই দেখুন এবং উপভোগ করুন। আমাদের উদ্দেশ্য কারোর অনুভূতিতে আঘাত করা নয়। যদি আপনাদের আমাদের এই গল্পটিকে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল শেকড়ের টানকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।